পুরুষ কখনো এক নারীতে আসক্ত হতে পারে না। না, এটা আমার মুখের কথা না, বর্তমান যুগের প্রেক্ষাপট থেকেই কথাটা উঠে এসেছে। একটা ছেলের একের বেশি গার্লফ্রেন্ড না থাকলে বন্ধু সমাজে তাকে একটু বোরিং বলেই মনে করা হয়। আর যদি 2-3টা গার্লফ্রেন্ড একসাথে থাকে তাহলে তো তাকে নাম দেওয়া হয় প্লে বয়। ব্যাপারটা আপাত দৃষ্টিতে খারাপ লাগলেও আমাদের চারপাশে চোখ ঘোরালে বোঝা যায় এরকম প্লে বয় এবং প্লে গার্লের সংখ্যা নিতান্তই কম নয়। তবে এই ধরনের মানুষগুলোর পরিণতি কি হতে পারে এটা তারা নিজেরাও কখনো আন্দাজ করতে পারে না। আর এই বিষয়টা নিয়ে আমাদের আজকের গল্প। বলছিলাম সদ্য মুক্তি পাওয়া একটা অসাধারণ ওয়েব সিরিজ বহিমিয়ান ঘোড়ার কথা, যার প্রত্যেকটা মুহূর্তে থাকা সাসপেন্স আপনার মাথা ঘুরিয়ে দেবে। গল্পের প্রত্যেকটা অংশ এতটাই আনপ্রেডিক্টেবল যে আপনি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না কোথা থেকে কি হচ্ছে আর সামনে কি বা হতে চলেছে। গল্পটা নিয়ে বেশি কিছু বললে এর আসল মজাটা নষ্ট হয়ে যাবে, তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পের একটা মুহূর্ত আপনাকে বোর করবে। গল্পের শুরুতেই আমরা আব্বাস নামের একজন ট্রাক ড্রাইভার এবং তার অ্যাসিস্ট্যান্ট সেলিমকে দেখতে পাই। একদল লোক তাদেরকে ধাওয়া করছিল আর আব্বাস প্রাণপণে তাদের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করছিল। একটা পর্যায়ে সে ট্রাকটা দিয়ে ডান দিকের গলিতে ঝুঁকে পড়লে ধাওয়া করতে থাকা লোকগুলো ভুলবশত অন্য একটা ট্রাক ড্রাইভারকে গিয়ে আব্বাস ভেবে পাকড়াও করে আর তাকে জিজ্ঞেস করতে থাকে পাখি কোথায়। ড্রাইভার লোকটা বারবার তাদেরকে বলতে থাকে, আমি কোনো পাখির ব্যাপারে জানি না, আর আমি আব্বাসও নই, আমার নাম জসিম। কিন্তু কেউ তার কথা শুনতে চায় না, তাকে উত্তম মধ্যম দিতে থাকে। এরই মাঝে তাদের বস হোসেন চেয়ারম্যান এসে ওই ড্রাইভারকে জিজ্ঞেস করে তার সুন্দরী কোথায়। সেটা শুনে জসিম আরও বেশি কনফিউজড হয়ে যায়। একবার পাখি একবার সুন্দরী, কোনোটার ব্যাপারেই তো সে কিছু জানে না। হোসেন তখন রেগে গিয়ে তার লোকদেরকে জসিমকে পেঁচাতে বলে। হোসেন রাইট হ্যান্ড গিয়ে তাকে বলে, এটা আব্বাস না? তখন তারা ওই ড্রাইভারকে ফেলে আবারও আব্বাসের খোঁজে বেরিয়ে পড়ে। আব্বাস তখন দূর থেকে এসব দেখছিল আর সেলিম আড়াল থেকে এগুলো ভিডিও করছিল। ভিডিও শেষে তারা দ্রুত ট্রাকটা নিয়ে একটা ফাঁকা আমবাগানে গিয়ে থামে। তখনই বেরিয়ে আসে সুন্দরী আর পাখির আসল রহস্য। আসলে সুন্দরী নামের একটা মেয়ে হোসেনের বাড়ি থেকে আব্বাসের সঙ্গে পালিয়ে এসেছে। সে এবং আব্বাস একে অপরকে অনেক ভালোবাসে। পরমা সুন্দরী এবং হাস্যজল একটা মেয়ে ছিল সে। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তার মা এক গরু চোরের সঙ্গে পালিয়ে শিলিগুড়ি চলে গেছে আর মেয়েটাকে ফেলে গেছে তার দাদির কাছে। পরবর্তীতে সুন্দরী দাদি তাকে হোসেন চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছে। তখন তার থেকেই হোসেন চেয়ারম্যান হয়ে ওঠে সুন্দরীর একমাত্র আদরের মিষ্টি বাপি, অর্থাৎ সুগার ড্যাডি। না, তাদের মধ্যে কোনো আজে বাজে সম্পর্কের সূত্রপাত এখনও হয়ে ওঠেনি, তবে হোসেন নিজেকে সুন্দরীর সুগার ড্যাডি হিসেবেই দাবি করে। ছবি তোলা আর টিকটক ভিডিও বানানো সুন্দরীর শখ। এমনই একটা আম বাগানের ভিডিও দেখেই আব্বাস প্রথমবার তার প্রেমে পড়েছে। এরপর এই সাহসী প্রেমিক তার সুন্দরী প্রেমিকাকে তার একমাত্র সুগার ড্যাডির কাছ থেকে চুরি করে নিয়ে এসেছে। কিন্তু সুন্দরী যখন তাকে বিয়ে করতে চায় তখনই হঠাৎ আব্বাস বেঁকে বসে। সে সব কিছুতেই রাজি, শুধু বিয়ে করতে রাজি না। এটা নিয়ে দুজনের মধ্যে ছোটোখাটো ঝগড়া হয়ে যায়। সুন্দরী জিদ ধরে বসে থাকে যে আব্বাসের তাকে বিয়ে করতেই হবে, কিন্তু আব্বাস কোনোভাবেই রাজি না। একটা পর্যায়ে সে সুন্দরীকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়। সুন্দরী রেগে সেখান থেকে চলে যাচ্ছিল, সেটা দেখে সেলিম আব্বাসকে বলে, ওস্তাদ, ভাবি ঘুরে তাকালে আবার আপনার মাথা ঘুরে না যায়। আব্বাস যতই মুখে মুখে না বলুক, সুন্দরীর একবার ফিরে তাকানোর সাথে সাথেই তার মাথা সত্যিই ঘুরে যায় এবং সে সুন্দরীকে নিয়েই রওনা হয় অজানার উদ্দেশ্যে। আর সেটা দেখে সেদিন বেচারা হতাশ হয়ে যায়। যাই হোক, তাদের সবারই খুব ক্ষুধা পেয়েছে, তাই আব্বাস তার ট্রাকটা নিয়ে তার একটা পরিচিত হোটেলে চলে যায়। সেখানে বাধে আরেক বিপত্তি। সুন্দরীকে দেখে এক অপরিচিত লোক আড়াল থেকে তার ছবি তুলতে শুরু করে। সেটা দেখতে পেয়ে আব্বাস ওই লোকটাকে বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে সুন্দরীকে খুঁজে না পেয়ে হোসেনের মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। রাগের মাথায় সে সুন্দরীর দাদি এবং তার পোষা গরুটাকে তুলে নিয়ে আসে। সুন্দরীর দাদি হোসেনকে বলে, চেয়ারম্যান সাহেব, আমার তো ইচ্ছে ছিল সুন্দরীকে আপনার সাথে বিয়ে দেওয়ার, কিন্তু আপনিই তোর স্বভাবটা নষ্ট করে ফেলেছেন। দামি মোবাইল কিনে দিয়েছেন আর সেটা দিয়ে টিকটক করতে গিয়েই তোর এই আব্বাসের সাথে পরিচয়। তার এই কথা শুনে হোসেনের মাথা আরও গরম হয়ে যায়। সে বৃদ্ধ মহিলাকে স্পষ্ট জানিয়ে দেয় সুন্দরীকে খুঁজে না পাওয়া পর্যন্ত সে বা তার গরু কেউই চেয়ারম্যান বাড়ি থেকে বেরোতে পারবে না। সেটা শুনে দাদির মাথায় চক্কর দিয়ে ওঠে আর দাদি সব ভুলে যায়। তার একটা অদ্ভুত রোগ ছিল, সে হঠাৎ করে সব কিছু ভুলে যেত। বেচারি তো এখন সুন্দরী বা চেয়ারম্যান কাউকে চিনতে পারছিল না, তাই হোসেন বিরক্ত হয়ে তাকে ছেড়ে দেয়। এদিকে বৃদ্ধ হোটেল মালিক আব্বাসকে অনেক ভালোবাসত। সেদিন তার সাথে সুন্দরীকে দেখে লোকটা আব্বাসকে বুঝিয়ে শুনিয়ে বিয়ের জন্য রাজি করার চেষ্টা করে। আব্বাসকে দ্বিধা করতে দেখে সে নিজেই কাজে ডেকে নিয়ে আসে। আব্বাস তখনও বিয়ে করতে রাজি ছিল না,
কিন্তু হঠাৎ সুন্দরীর মায়াবী চেহারাটার দিকে চোখ পড়তেই সে যেন একটা ঘোরে ডুবে যায় এবং তৎক্ষণাৎ সুন্দরীকে বিয়ে করে নেয়। তবে পরবর্তীতে যখন তার ঘোর কাটে তখন সে বুঝতে পারে অনেক বড় ভুল করে ফেলেছে সে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুন্দরীকে এত ভালোবাসা সত্ত্বেও আব্বাস কেন এমন করলো? এর উত্তর আমরা পরবর্তীতে জানতে পারবো। তো বিয়ের রাতে তারা দুজনে বসে গল্প করছিল। আব্বাসের এটা নিয়ে চিন্তা হচ্ছিল যে সে সুন্দরীকে রাখবে কোথায়, তার তো কোনো ঘর বাড়ি নেই, ওই ট্রাকটাই তার ঘর। তখন সুন্দরী বলে, আমার তাতে কোনো প্রবলেম নেই, আমরা দুজন ট্রাকে করেই দেশ বিদেশে ঘুরে বেড়াবো। তুমি শুধু আমাকে একটা প্রমিস করবে যে তুমি আমাকে শিলিগুড়িতে আমার মায়ের কাছে একবার নিয়ে যাবে। আব্বাস তার কথায় রাজি হয়। এরই মাঝে সেলিম তাদেরকে ডেকে বলে ট্রাক রেডি হয়ে গেছে। সেটা শুনে সুন্দরী খুশি হয়ে দৌড়ে গিয়ে দেখে সেলিম খুব সুন্দর করে তাদের ট্রাকটা সাজিয়েছে। এখন সুন্দরী যেহেতু ছবি তুলতে খুবই ভালোবাসে, তো বিয়ের মতো তো স্পেশাল দিনে ছবি না তুলে তো চলেই না, তাই সেলিমকে দিয়ে তাদের কাপল পিক তুলতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আব্বাস কোনোভাবেই ছবি তুলতে চায় না। সে প্রত্যেক ছবিতেই নিজেকে আড়াল করে রাখে। এটা দেখে সুন্দরী তার উপর রেগে যায়। সে আবারও ভালোভাবে ছবি তোলার জন্য সেলিমকে ডাকতে শুরু করে, আর আব্বাসও তার পেছন পেছন দৌড়াতে থাকে। এভাবে কোনো মতে রাতটা পার করে সকালে তারা সেখান থেকে রওনা হয়ে যায়। এরই মাঝে আব্বাসের সামনে মহাজনের কল আসছে। আব্বাস এখনও তার ট্রাকের মালগুলো ডেলিভার করতে পারেনি বলে মহাজন তাকে অনেক বকাঝোকা করে। তবে আব্বাস তার কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে ফোনটা কেটে দেয়। তারপর রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে ভাবতে শুরু করে এখন সে কী করবে। নতুন বউ নিয়ে তো আর এদিক সেদিক যাযাবরের মতো ঘুরে বেড়ানো যায় না। এর পেছনে অবশ্য একটা রহস্য আছে, সেটা আমরা পরে জানতে পারবো। তো ভাবতে ভাবতে হঠাৎ আব্বাসের চোখ পড়ে সামনের একটা সাইনবোর্ডের দিকে। সেটা ছিল একটা নারী কল্যাণ এনজিওর সাইনবোর্ড, যেখানে ফ্রিতে মেয়েদের থাকা খাওয়ার ব্যবস্থাও আছে, আবার তাদেরকে কাজ শিখিয়ে সংস্থানের ব্যবস্থাও করে দেওয়া হয়। আব্বাসের মাথায় তখন একটা বুদ্ধি আসে। সে সুন্দরীকে নিয়ে মাতৃছায়া নামের ওই এনজিওতে ভর্তি করে দেয়, আর সেখান থেকে যাওয়ার সময় বলে যায় কিছুদিনের মধ্যেই সে একটা ভালো থাকার জায়গার ব্যবস্থা করে সুন্দরীকে নিয়ে যাবে। সুন্দরী তখন খুশি মনে তাকে বিদায় জানায়। সেখান থেকে বেরোনোর পর সেলিম তাকে একটা সেট পাঞ্জাবি পায়জামা ধরিয়ে দেয়। আব্বাস সেটা পরে চোখে সুরমা লাগিয়ে ফোন করে নূরজাহান নামের একটা মেয়েকে। এরপর নূরজাহানের বাড়িতে গিয়ে দেখে তার বাবা মারা গেছে। নূরজাহানের ছোট বোন ফুলজাহান তাকে দেখেই কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠছে, ভাইয়া আপনি আসছেন, বাবার নেই। এই অবস্থা দেখে আব্বাস নূরজাহানের কাছে ছুটে গিয়ে বলে, আমি তোমাকে কি সান্ত্বনা দেব, নিজেকেই তো সান্ত্বনা দিতে পারছি না, সে তো আমারও বাবার মতোই ছিল। তখন নূরজাহান বলে, আমার বাবা মারা যায়নি, একটা ছোট্ট বাচ্চাকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে। মারা যাওয়ার শহীদ হওয়া তো এক বিষয় না। নূরজাহান খুবই শান্ত স্বভাবের মেয়ে, সেলাইয়ের কাজে খুবই পটু ছিল সে। সারাদিন নিজের কাজকর্ম আর আল্লাহর নামকাম করেই দিন কাটত তার। তবে বাবাকে হারিয়ে সে বেশ ভেঙে পড়েছিল। আব্বাস এবং সে একে অপরকে অনেক পছন্দ করত, তাই নূরজাহান সরাসরি তাকে আজ বিয়ের জন্য প্রপোজ করে বসে। আর মজার ব্যাপার হলো, আব্বাসও তাতে রাজি হয়ে যায় এবং নূরজাহানকে বিয়ে করে সেখানেই থাকতে শুরু করে। দেখতে দেখতে অনেকগুলো দিন পার হয়ে যায়। একদিন নূরজাহান তাকে জানায় তারা বাবা মা হতে চলেছে। খবরটা শুনে আব্বাস ভীষণ খুশি হয়। সে রাতে তারা যখন খাবার খাচ্ছিল তখন নূরজাহান আব্বাসকে আরও একটা সুখবর দেয় যে সেলাইয়ের জন্য সে মাতৃছায়া এনজিওতে একটা ভালো চাকরি পেয়েছে। এই কথা শুনেই আব্বাসের অবস্থা খারাপ হয়ে যায়। সে নূরজাহানকে বোঝানোর চেষ্টা করে যে তার বাড়িতেই যে ব্যবসা আছে সেটা দিয়ে তার ভালোভাবে চলে যাবে, চাকরি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু নূরজাহান কোনোভাবেই তার কথা শোনে না। এরই মাঝে সে আবারও লক্ষ্য করে ফুলজাহান সেলিমের দিকে তাকিয়ে হাসছে। তখন নূরজাহান তার বোনকে ধমক দিয়ে বলে, সবসময় তো হাসাহাসি করবে না, কালকে ছেলেপক্ষ দেখতে আসছে, পছন্দ হলেই তোমার বিয়ে দিয়ে দেবে। কথাটা শুনে ফুলজাহানের মুখটা কালো হয়ে যায়, আর সেলিমও রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। আসলে সেলিম আর ফুলজাহান একে অপরকে খুবই ভালোবাসত। ফুলজাহানের বিয়ের কথা শুনে সেলিম তাদের বিষয়টা আব্বাসকে জানিয়ে দেয় এবং তাকে রিকোয়েস্ট করে তাদের বিয়ের ব্যবস্থাটা করে দিতে। কিন্তু আব্বাস রাজি হয় না, উল্টো সেলিমকে এক গাদা কথা শুনিয়ে দেয়। এদিকে পরদিন হোসেনের লোকেরা সুন্দরীকে খুঁজতে খুঁজতে সেই লোকের কাছে পৌঁছে যায় যে হোটেলে সুন্দরীর ছবি তুলেছিল। সেই লোকগুলোকে হোটেলের অ্যাড্রেস দিয়ে দেয়। অন্যদিকে হোটেলের মালিকের কাছে সুন্দরীর কল আসে। একদিনেই সুন্দরীর সাথে তার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। সুন্দরী তাকে বলে, চাচা আমার জন্য টেনশন করো না, আমি এখানে খুবই ভালো আছি, কোথায় আছি সেটা একটু পরে ফোন করে জানাবো, নতুন এসেছি তো ঠিকানাটা ভালোভাবে জানি না। সেটা শুনে হোটেল মালিক খুশি মনে ফোনটা রেখে দেয়। কিছুক্ষণ পর হোসেন তার লোকজন নিয়ে ওই হোটেলে খেতে আসে। তখন কথায় কথায় হোটেল মালিক আব্বাসের কথা তুললে হোসেনের মাথা গরম হয়ে যায়। তার কাছ থেকে হোসেন জানতে পারে সুন্দরী আর আব্বাসের বিয়ে হয়ে গেছে। তখন সে লোকটাকে সুন্দরী ফোন করতে বলে, কিন্তু দুঃখের বিষয়ে লোকটার ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে।
তাই সেটাতে শুধুমাত্র কল রিসিভ করা যায়, কিছু দেখাও যায় না, আর কাউকে কলও করা যায় না। তবে লোকটা যখন হোসেনকে জানায় সুন্দরী একটু পরে কল করবে বলেছে, তখন হোসেন তাকে ধরে নিয়ে যায়। আরেকদিকে ফুলজাহানকে দেখতে পাত্রপক্ষ আসে। ছেলে বিদেশে থাকে, অনেক বড়। সেটা শুনে নূরজাহানের পরিবার খুবই খুশি হয়, কিন্তু প্রবলেম হচ্ছে ছেলে বিয়েতে দেশে আসতে পারবে না, ইমোর মাধ্যমে বিয়ে করতে হবে। এই কথাটা শুনে নূরজাহান একটু আপত্তি জানায়। এরপর কথায় কথায় যখন জানা যায় ছেলের আগে থেকেই একটা বিয়ে আছে, সেটা শুনে নূরজাহান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে রাগে গজগজ করে করে আব্বাসকে বলতে থাকে, তুমি চিটার বাটপাড়তে তাড়াবে নাকি আমাকে কিছু করতে হবে? আব্বাস তখন নূরজাহানের কথা মতো লোকগুলোকে তাড়িয়ে দেয়, কিন্তু তার মনের মধ্যে তখন নিজের জন্যই ভয় ধরে যায়। সে ভাবতে থাকে, এই ছেলের বিয়ের কথা শুনে যদি নূরজাহান এতটা রিয়্যাক্ট করে, তাহলে তার বিয়ের কথা শুনলে কি করবে? পরদিন সে ভয়ে ভয়ে নূরজাহানকে বলে, তুমি যদি কখনো আমার নামে কোনো কথা শোনো, তাহলে মনে করবে আমি সিচুয়েশনের শিকার হয়েছিলাম, ইচ্ছে করে কোনো কিছু করিনি। তার কথা শুনে নূরজাহানের মনে একটু খটকা লাগে। সে জানতে চায় আব্বাস হঠাৎ এমন অদ্ভুত কথা কেন বলছে, কিন্তু আব্বাস তাকে সরাসরি কিছু বলতে পারে না। তখন নূরজাহান মনে করে হয়তো তাকে কাজের জন্য আবারও বাড়ি থেকে লম্বা সময়ের জন্য চলে যেতে হবে, তাই সে ইমোশনাল হয়ে এমন উল্টোপাল্টা কথা বলছে। তো নূরজাহান তাকে বলে দেয়, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, কাজ তো করতেই হবে, তুমি তৈরি হয়ে বেরিয়ে পড়ো, আর যাওয়ার পথে আমাকে মাতৃছায়ায় নামিয়ে দিয়ে যেও। এই কথাটা শুনে আব্বাসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বলে ওঠে, আমি মাতৃছায়ায় যেতে পারবো না, আমাকে উল্টো দিকে যেতে হবে। কিন্তু নূরজাহান তার কোনো কথাই শোনে না। শেষমেশ তাকে বাধ্য হয়ে নূরজাহানকে নিয়ে মাতৃছায়ার উদ্দেশ্যেই রওনা হতে হয়। এদিকে আমরা জয়গুণ নামের একজন স্বাস্থ্যকর্মীকে দেখতে পাই। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটা বাচ্চার কান্না শুনে সে থমকে যায়, তবে পরক্ষণেই কিছু একটা ভেবে দ্রুত সেখান থেকে চলে যায়। বাচ্চাদের প্রতি একটা অদ্ভুত টান ছিল তার একমাত্র শখ মা হওয়া। সেই সৌভাগ্য হয়েছিলও বটে, কিন্তু মাত্র 2 দিনের মাথায় তার বাচ্চাটা মারা যায়। তবে আজও সে তার বাচ্চার উপস্থিতি অনুভব করতে পারে। তবে জয়গুণের জন্য আরও একটা পরিচয় আছে, সেটা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ততক্ষণে আব্বাস নূরজাহানকে নিয়ে মাতৃছায়ার সামনে পৌঁছে যায়। নূরজাহান তাকে ভেতরে আসতে বললে সে রাজি হয় না, কিন্তু নূরজাহানের জোরাজুরিতে তাকে বাধ্য হয়ে ভেতরে আসতে হয়। সে আব্বাসকে ওই এনজিওর ইনচার্জ মরিয়মের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আব্বাস ভয় পাচ্ছিল যে মরিয়মের বদলে তার সাথে আবার অন্য কারো অর্থাৎ সুন্দরীর সাথে দেখা না হয়ে যায়, যে কারণে সে লুকিয়ে লুকিয়ে ভেতরের দিকে ঝুঁকছিল। কিন্তু শেষ রক্ষাটা তার আর হয় না। ভেতরে যেতে না যেতেই তাদের সাথে সুন্দরীর দেখা হয়ে যায়। সুন্দরী নূরজাহানকে জানায় মরিয়ম একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে গেছে। সেখানে আব্বাসকে দেখে এক মুহূর্তের জন্য সুন্দরী থেমে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না তাকে ধোঁকা দিয়ে আব্বাস অন্য কাউকে বিয়ে করতে পারে। তবে সে নূরজাহানের সামনে বিষয়টা একদমই প্রকাশ করে না। সেটা দেখে আব্বাস আর কোনো রিস্ক না নিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। ট্রাকের কাছে এসে দেখে সেলিম কাউকে ফোন করে বলছে, আমি ওস্তাদের সব গোপন খবর জানি, আমি যদি চাই 2 মিনিটের মধ্যে আব্বাসের জীবন ধ্বংস করে ফেলতে পারি। এই কথাটা শুনে আব্বাস সেলিমের উপর ভীষণ রেগে যায়। তখন সেলিম বলে, ওস্তাদ, আমি ফুলজাহানকে অনেক ভালোবাসি, আপনি যদি আমাদের বিয়ে না দেন তাহলে আমি আপনার সব গোপন তথ্য ফাঁস করে দেব। আব্বাস তখন তাকে কিছু বলতেই যাবে, তার মাঝেই সুন্দরীর কল আসে। আব্বাস তখন খুব ভয় পেয়ে যায়। সে ধরেই নিয়েছিল এতক্ষণে নূরজাহান সব কিছু জেনে গেছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে সুন্দরী বলে, তুমি চিন্তা করো না, আমি নূরজাহানকে কিছুই বলিনি। আমার সাথে তো তুমি দেখা করতে কখনোই আসো না, অন্তত নূরজাহান এখানে থাকলে তার সাথে দেখা করতে তো আসবে, তখন আমিও তোমাকে একটু দেখতে পারবো, এতটুকুতেই আমি খুশি, আমি কখনোই তোমার কোনো ক্ষতি করব না। এই কথা শুনে আব্বাস মনে একটু শান্তি পায়। এরই মাঝে একটা ছোট্ট বাচ্চা সহ কাপল এসে আব্বাসকে রিকোয়েস্ট করে বলে, আপনি প্লিজ আপনার ট্রাকে করে আমাদেরকে একটু শহর থেকে দূরে নিয়ে যাবেন, আমরা খুবই প্রবলেমের মধ্যে আছি। আব্বাস রাজি হয় না, কারণ তার ট্রাকে যাত্রী উঠানো নিষেধ। তবে যখন লোকটা তাদেরকে 1000 টাকার অফার করে, তখন সেলিমের কথায় আব্বাস তাদেরকে উঠাতে রাজি হয়ে যায়। যাওয়ার পথে তারা দুজন নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। এই ঝগড়া যেন থামার নামই নিচ্ছে না। অনেকক্ষণ মুখ বুজে সহ্য করার পর আব্বাস ধৈর্য হারিয়ে ফেলে এবং সেলিমকে বলে তাদের টাকা ফেরত দিয়ে তাদেরকে ট্রাক থেকে নামিয়ে দিতে। কিন্তু সেলিম টাকাগুলো ফেরত দিতে রাজি হয় না। তাছাড়া অলরেডি অনেকটা দূরে তারা চলে এসেছে, তাই এখন টাকা ফেরত দেওয়াটা ঠিক হবে না। সেটা শুনে আব্বাস রাগের মাথায় তাদেরকে পেছনে রাখা মালামালের সাথে গিয়ে বসতে বলে। বাধ্য হয়ে কাপলটা তাদের বাচ্চাকে নিয়ে পেছনে গিয়ে বসে, কিন্তু সেখানেও তাদের মধ্যে তুমুল আকারে ঝগড়া শুরু হয়ে যায়। একটা পর্যায়ে সেই ঝগড়া হাতাহাতিতে রূপ নেয়। আর কিছুক্ষণ পর আব্বাস ট্রাকটা একটা চায়ের দোকানের পাশে দাঁড় করায়। তখন তাদের কাছে আবারও তার মহাজনের কল আসে। এখনও মাল ডেলিভারি না দেওয়াতে সে আব্বাসের উপর ভীষণ রেগেছিল। আব্বাস তখন কোনো মতো তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে, চায়ের দোকানে এসে বসে।
তখনই পাশে বসে কিছু লোককে বলাবলি করতে শুনেছে একটু দূরেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে গুরুতরভাবে আহত হয়েছে, তাদেরকে স্থানীয় পুলিশ হসপিটালে নিয়ে গেছে। সেটা শুনে আব্বাসের মনে একটু খটকা লাগে। তখন সে আর সেলিম গিয়ে ট্রাকের উপরে চেক করলে দেখে তার ট্রাকের ওই কাপড়ই অ্যাক্সিডেন্ট করেছে। তারা বুঝে যায় নিশ্চয়ই ঝগড়া করতে গিয়ে তারা ট্রাক থেকে পিছলে পড়ে গেছে। যেহেতু ব্যাপারটা কেউ দেখেনি তাই আব্বাসরা অনায়াসেই সেখান থেকে বেরিয়ে যেতে পারত। কিন্তু প্রবলেম হলো তাদের সে ছোট্ট বাচ্চাটা ট্রাকেই থেকে গেছে। আব্বাস তখন বাচ্চাটাকে নিয়ে খুব টেনশনে পড়ে যায়। তারা বাচ্চার বাবা মাকে খোঁজার জন্য স্থানীয় হাসপাতালে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে দুজনেই অলরেডি মারা গেছে। সেটা শুনে আব্বাসের চিন্তা আরও বেড়ে যায়। সে বাচ্চাটাকে হসপিটালে ফেলে রেখেই সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখন হঠাৎই অতীতের কথা মনে পড়ে যায়। তাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা গিয়েছিল, তারপর থেকে তার বাবাই তাকে নিয়ে ট্রাকে ট্রাকে ঘুরে বেড়াতো। পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর আব্বাসকে যাযাবরের মতো জীবন কাটাতে বাধ্য হতে হয়। এসব কথা মনে পড়াতেই সে থমকে যায়। বাচ্চাটাকে এভাবে ফেলে যেতে তার মন সায় দেয় না, তাই সে বাচ্চাটাকে নিয়ে রওনা হয় আর সোজা পৌঁছে যায় জয়গুনের কাছে। বাচ্চাটাকে পেয়ে জয়গুন ভীষণ খুশি। সেই বাচ্চাটাকে নিজের ছেলে সবুর ভাবতে শুরু করে। তবে ব্যাপারটা জয়গুনের বাবা ঠিক মেনে নিতে পারে না। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হলো আব্বাস জয়গুনের কাছে পৌঁছালো কিভাবে। আসলে জয়গুনও তার ওয়াইফ, এবং নূরজাহান আর সুন্দরীর মতো সেও আব্বাসের অন্যান্য ওয়াইফদের ব্যাপারে জানে না। প্রত্যেকের কাছে তার পরিচয় ভিন্ন, শুধু নামটাই এক। পরদিন সকালে জয়গুন যখন নিজের কাজে বের হচ্ছিল তখন আব্বাস সবুরকে এভাবে বাড়িতে একা রেখে যেতে নিষেধ করে। সেটা শুনে জয়গুন বলে সবুর তো নেই, 2 বছর আগেই মারা গেছে। সেটা শুনে আব্বাস পাগলের মতো সব জায়গায় সবুরকে খুঁজতে থাকে। সেটা দেখে জয়গুন ইমোশনাল হয়ে যায়। আব্বাস খুব ভালোভাবেই জানতো জয়গুন বাচ্চাদের প্রতি খুবই উইক, আর সে দুর্বলতায় আঘাত করে সে ওই বাচ্চাটাকে তার কাছে গছাতে চাচ্ছিল, কিন্তু তার সেই প্ল্যান একদমই সাকসেসফুল হয় না। জয়গুন অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পর তার বাবা গিয়ে আব্বাসকে বলে, দেখো আমার মেয়েটা অলরেডি অনেক কষ্ট ভোগ করেছে, তুমি আর ওকে কোনো কষ্ট দিও না। এমনিতেই ওর মৃত সন্তানের কথা এখনও ভুলতে পারেনি। এই বাচ্চাটাকে দেখিয়ে তুমি সেই কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। আমি চোখে ভালো মতো দেখতে পাই না ঠিকই, কিন্তু আমার মেয়ের কষ্টটা ভালোভাবেই বুঝতে পারি। তুমি ওর জীবন থেকে চলে গেলেই ও ভালো থাকবে। সেটা শুনে আব্বাস আপসেট হয়ে যায়। আসলে তার শ্বশুর অর্থাৎ জয়গুনের বাবা আব্বাসের স্বভাব চরিত্র সম্পর্কে অনেকটাই আন্দাজ করতে পারত। তাছাড়া আব্বাসের মতো ভবঘুরের সাথে সে কখনোই জয়গুনের বিয়ে দিতে চায়নি। তাই সে বাচ্চাটাকে নিয়ে আব্বাসকে সেখান থেকে চিরতরে চলে যেতে বলে, আর আব্বাসও চুপচাপ তার কথা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু প্রবলেম হলো বাচ্চাটা এখন সে কোথায় রাখবে। সেসব কথা ভাবতে ভাবতেই সে বাচ্চাটাকে নিয়ে ট্রাক করে রওনা হয়। যেতে যেতে রাস্তায় হঠাৎ পুলিশ চেকপোস্টে তাদেরকে আটকায়। আব্বাসের কাছে যেহেতু তখন বাচ্চাটা ছিল তাই সে সেলিমকে পাঠিয়ে দেয়। ইন্সপেক্টর সেলিমকে জিজ্ঞেস করে ট্রাকের ভেতরে কে আছে আর এই বাচ্চাটা কার। সে সেলিমদের ট্রাকটা চেকও করতে চায়। তখন সেলিম খুব ইমোশনাল হয়ে বলে, স্যার বাচ্চাটা আমার ওস্তাদের, মা মরা বাচ্চা। আমার ওস্তাদ অনেক কষ্টে বাচ্চাটাকে লালন পালন করেছে, দিন রাত এক করে ফেলে বাচ্চাটার জন্য। এসব কথা শুনে ইন্সপেক্টর বেচারা ইমোশনাল হয়ে ট্রাক চেকিংয়ের কথা ভুলেই যায় আর তাদেরকে সেখান থেকে ছেড়ে দেয়। সেখান থেকে রওনা হওয়ার সময় আব্বাসের কাছে সুরেখা নামের এক বোবা মায়ের ফোন আসে। আব্বাস হন্তদন্ত হয়ে ফোনটা রিসিভ করে বলে, তুমি চিন্তা করো না, আমি আসছি তোমার কাছে। সুরেখা তখন তাকে কিছু একটা বলার ট্রাই করে কিন্তু পারে না। আব্বাস সেটা বুঝতে পেরে বলে, তোমার কোনো ভয় নেই, আমি দ্রুতই তোমার কাছে আসছি। এটা শুনে সুরেখা শান্ত হয়ে যায়। বলাই বাহুল্য যে এটাও আব্বাসের ওয়াইফ। মেয়েটার 3 কুলে কেউ নেই। ছোটবেলায় কোনো এক দুর্ঘটনায় বাবা মাকে হারাতে হয়েছে। পরবর্তীতে মানুষের অত্যাচারে এবং না খেতে পেয়ে বেচারির কণ্ঠনালী শুকিয়ে গেছে, তাই সে কথাও বলতে পারে না। সারাদিন শুধু চাতক পাখির মতো আব্বাসের জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে আমরা হোসেন সাহেবকে দেখতে পাই। সে এখনও ওই হোটেল মালিক লোকটাকে আটকে রেখেছে, কিন্তু সুন্দরীর কল এখনও আসেনি। তাই শাস্তিস্বরূপ তাকে দিয়ে নিজের ইচ্ছে মতো রান্না করাচ্ছে আর দিন রাত নিজের লোকদের নিয়ে কবজি ডুবিয়ে খাচ্ছে। লোকটা যদি ভুলেও কখনো তার হোটেলে ফিরে যেতে চায় তখনই তাকে মারধর করে। অনেক প্রতীক্ষার পর ফাইনালি সুন্দরীর কল আসে। তখন হোসেন কলটা রিসিভ করে বৃদ্ধ লোকটা সেজে তার সাথে কথা বলে এবং তার কাছ থেকে ওই এনজিওর অ্যাড্রেসটা জেনে নেয়। এরপর ফোনটা রেখে দিয়ে তৎক্ষণাৎ রওনা হয়ে যায় সেই এনজিওর উদ্দেশ্যে। ততক্ষণে আব্বাস পৌঁছে যায় মুর্মু নামের এক মেয়ের সাথে দেখা করতে। খ্রিস্টান ধর্মের আদিবাসী মেয়ে মুর্মু। বাবা মা মারা যাওয়াতে তাকে অপয়া আখ্যা দিয়ে গ্রাম থেকে বিতাড়িত করা হয়। তারপর ভাগ্যক্রমে তার সাথে দেখা হয় আব্বাসের, এবং অন্যান্য সবার মতো মুর্মুকেও সে বিয়ে করে ফেলে। যাই হোক, আব্বাস তাকে বাচ্চাটা দেখালে সে খুবই খুশি হয়ে তাকে আপন করে নেয়। মেয়েটা সেভাবে কোনো ধর্ম মানত না, সে ছিল মানব ধর্মে বিশ্বাসী। তাই আব্বাস যখন বলে বাচ্চাটা ধর্ম সম্পর্কে তার জানা নেই, তাতে মুর্মুও একটুও রাগ করে না, বরং তাকে মায়ের মতো বুকে এরই মাঝে হঠাৎ একটা গুন্ডা টাইপের লোক এসে মুর্মুকে ধমকাতে শুরু করে।
সেখানে আব্বাসকে দেখে লোকটা তাকেও হুমকি দিয়ে যায়। এদিকে জয়গুণ বাড়ি ফিরে আব্বাস আর সবুরকে না দেখে খুবই টেনশনে পড়ে যায়। তখন তার বাবা তাকে বোঝায় সবুর অনেক আগেই মারা গেছে, সে আর ফিরে আসবে না। সে চাচ্ছিল জয়গুণ এই সত্যিটা অ্যাকসেপ্ট করে নিক। জয়গুণ তখন বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে, কিন্তু পরবর্তীতে হঠাৎ সে দেখতে পায় খাটের পাশে ফিটার পড়ে আছে। সেটা দেখে সে তার বাবাকে জিজ্ঞেস করে যদি সবুর না থাকে তাহলে ফিটারটা কোথা থেকে এলো। সে বুঝে গিয়েছিল তার বাবা তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, কিন্তু তার বাবা তাকে কিছুই বলে না, আর সেও ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে না। অন্যদিকে আব্বাস চলে যায় তার মহাজনের সাথে দেখা করতে। মূলত সে যে ট্রাকটা চালায় সেটাই লোকেরই, তাছাড়া মুরমুকে থাকার জায়গাটাও সেই দিয়েছে। তবে আব্বাস যেহেতু গত কিছুদিন ধরে তার সাথে খুব বেয়ারা আচরণ করছিল, তাই মহাজন তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তুমি এমনিতেই একটা অপয়া মেয়েকে এনে আমার জায়গায় রেখেছ, তার উপর আবার কোথা থেকে একটা বাচ্চাও জোগাড় করে এনেছ, এসব এখানে চলবে না, তোমার বউ বাচ্চাকে এখান থেকে নিয়ে যাও। সেটা শুনে আব্বাস খুব চিন্তায় পড়ে যায়। হঠাৎ করে সে বউ বাচ্চাকে নিয়ে কোথায় চলে যাবে? এদিকে সে মুরমু এবং বাচ্চাটাকে নিয়ে চিন্তা করছিল, অন্যদিকে তার বাকি বউরা তার কথা ভেবেই দিন কাটাচ্ছিল। সুরেখার শরীর হঠাৎ করেই খুব খারাপ হয়ে পড়ে, কিন্তু সে তো কথা বলতে পারে না, তাই কারো কাছ থেকে সাহায্য নিতে পারছিল না, একাই ধুকে ধুকে মরছিল। কিন্তু এখানেই শেষ না, গল্প এখনও অনেক বাকি। রাতে মুরমু ঘুমিয়ে পড়লে আব্বাস ঘর থেকে বেরিয়ে সুরেখাকে ফোন করে, কিন্তু সে ফোনটা রিসিভ করে না। তখন আব্বাসের খুব টেনশন হতে শুরু করে। এরই মাঝে সেলিম এসে জানায় হোসেন ওই হোটেল মালিককে ধরে নিয়ে গেছে, কিন্তু কোথায় নিয়ে গেছে সেটা কেউ জানে না। তাদের ভয় হচ্ছিল হোটেল মালিকের মাধ্যমে তারা সুন্দরীর কাছে পৌঁছে না যায়, তাই আব্বাস সেলিমকে সেখানে গিয়ে খোঁজ খবর নিতে বলে। নিজে চলে যায় সুরেখার সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে দেখে সুরেখা বাড়িতে সেন্সলেস হয়ে পড়ে আছে। সেটা দেখে তার চোখের সামনে অতীতের সব কথাগুলো ভেসে উঠেছে, কিভাবে তার সাথে সুরেখার দেখা হয়েছিল। একদিন ট্রাক আনলোড করার সময় হঠাৎ তারা দেখতে পায় সুরেখা ট্রাকের ভেতরে লুকিয়ে আছে। সে মেয়েটার কাছে তার পরিচয় জানতে চাইলে সে কিছুই বলতে পারে না। তবে পরবর্তীতে খোঁজখবর নিয়ে আব্বাস জানতে পারে বাবা মার মৃত্যুর পর এলাকার লোকেরা তাকে একটা চালের গুদামে বিক্রি করে দিয়েছিল। গুদাম মালিকের অত্যাচার আর দিনের পর দিন না খেতে পেয়ে কণ্ঠনালী শুকিয়ে বেচারির আজ এই বেহাল দশা। সে সময় আব্বাস তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে এবং মায়ায় পড়ে তাকে বিয়ে করে নেয়। ঘোর কাটার সাথে সাথেই আব্বাস সুরেখাকে নিয়ে হসপিটালে চলে যায়। ডক্টর আব্বাসের কাছে জানতে চায় তাদের বিয়ের কত বছর হয়েছে আর তাদের কোনো বাচ্চা আছে কিনা। আব্বাস জানায় তাদের বিয়ের বয়স 2 বছর, কিন্তু বিয়েটা হয়েছিল সামাজিক কারণে, তাই তাদের মধ্যে কখনো কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি। তখন ডক্টর জানায় সুরেখার জরায়ুতে কিছু সমস্যা দেখা গেছে, তার জরায়ু কেটে ফেলে দিতে হবে, কিন্তু প্রবলেম হচ্ছে তার ক্ষেত্রে অপারেশনটা ক্রিটিক্যাল, যে কারণে অনেকগুলো টাকা খরচ হবে। সেটা শুনে আব্বাস খুবই টেনশনে পড়ে যায়, কারণ তার কাছে তো কোনো টাকাই নেই। তবে সে ডক্টরকে আশ্বস্ত করে যে সে কয়েকদিনের মধ্যেই টাকার ব্যবস্থা করে ফেলবে। তাই ডক্টর সুরেখাকে হসপিটালে ভর্তি করে দেয়। এরপর আব্বাস ট্রাকে বসে হতাশ হয়ে ভাবতে থাকে সে টাকাটা কিভাবে জোগাড় করবে। তখন সেলিম গিয়ে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা ওস্তাদ, সুরেখা ভাবের উপর আপনার যতটা টান, যতটা মায়া, সেটা অন্য কোনো ভাবের উপরে দেখি না কেন? তখন আব্বাস বলে, এরকম টান আমার আরও একজনের উপর আসছে। সেলিম কৌতূহলবশত জিজ্ঞেস করে, কে সে? আব্বাস বলে, সেলিম, কারণ সেলিম আর সুরেখার আমি ছাড়া আর কেউ নেই। সেটা শুনে সেলিম খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর আব্বাস সোজা চলে যায় তার মহাজনের কাছে, গিয়ে তার কাছে কিছু টাকা ধার চায়, কিন্তু মহাজনের তার উপর একটুও বিশ্বাস হচ্ছিল না, তাই সে টাকা ধার দিতে রাজি হয় না, বরং তাকে একটা কাজ করে দিতে বলে। তাকে কিছু জিনিস নির্দিষ্ট অ্যাড্রেসে ডেলিভারি করে দিতে হবে, করে দিলেই সে 5 লাখ টাকা পাবে। এত টাকার কথা শুনে আব্বাসের মাথা ঘুরে যায়। সে বুঝে যায় জিনিসটা অবশ্যই বেআইনি কিছু, তাই সে প্রথমে রাজি হয় না। তবে সেলিম যখন এসে তাকে বোঝায় যে তাদের এখন টাকার প্রয়োজন, টাকা হাতে পেলে তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাছাড়া ট্রাকের ভেতর কি থাকবে সেটা তো তাদের জানার দরকার নেই। এসব কথা শুনে আব্বাস ফাইনালি তার কথায় রাজি হয়ে যায়। পরবর্তীতে সে জানতে পারে জিনিসগুলো বিদেশ থেকে পাচার করা ড্রাগ ছিল। সেলিম তখন আব্বাসকে বলে, ওস্তাদ, এই টাকা পেলে আমার সাথে ফুলজাহানের বিয়ে দেবেন? সেটা শুনে আব্বাস তাকে ধমক দিয়ে উঠলে বেচারা সেলিমের মুখটা কালো হয়ে যায়। এদিকে আমরা আম্বিয়া নামের এক মহিলাকে দেখি। স্বনির্ভর একজন মেয়ে, সে গ্রামের বাজারে একটা খাবারের হোটেল চালায়। তার স্বপ্ন গ্রাম পরিষদের ইলেকশনে দাঁড়ানো। বাকি পরিচয়টা পরে জানতে পারবো। তো একদিন হোটেলের ওয়েটার ছেলেটা এসে তাকে জানায় একদল ছেলে তাদের হোটেলে ফ্রিতে খাবার খেতে এসেছে। তাদের কাছে টাকা চাইলে তারা ওয়েটারকে মারধর করেছে। আম্বিয়া সেটা শুনে ভীষণ ক্ষেপে যায়। সে হোটেলে গিয়ে ছেলেগুলোকে সেখানকার সব দামি দামি আর ভালো ভালো খাবার দিতে শুরু করে। সেটা দেখে ছেলেগুলো একটু অবাক হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, আমরা তো এতগুলো অর্ডার করিনি, তাহলে এগুলো আমাদেরকে কেন দেওয়া হচ্ছে?
তখন আম্বিয়া গিয়ে খাবারগুলো তাদের মুখে ঠাসতে ঠাসতে বলে, অর্ডার করিনি তো কি হয়েছে, টাকা তো আর দিচ্ছি না, এসেছো তো ফ্রিতে খেতে, তাহলে বেশি করেই খাও। আম্বিয়ার তেজ দেখে ছেলেগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ততক্ষণে হোসেন তার লোকজন নিয়ে পৌঁছে যায় মাতৃছায়া এনজিওতে। তারা ভেতরে ঢুকতে চাইলে নূরজাহান তাদেরকে বাধা দেয়। সে হোসেনের কাছে তাদের সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে হোসেন আবারও বৃদ্ধ সেজে সুন্দরীকে ফোন করে এবং জানায় সে সুন্দরীর জন্য ভালো ভালো খাবার রান্না করে এনেছে। সেটা শুনে সুন্দরী খুশি মনে বাইরে বের হয়, কিন্তু বাইরে এসে হোসেনকে দেখে আটকে ওঠে। সে ভয়ে ভয়ে নূরজাহানকে বলে, আপা এই লোকটার হাত থেকে আমাকে বাঁচান। তখন নূরজাহান হোসেনদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু এত কষ্টের পর সুন্দরীকে সামনে পেয়ে তো আর হোসেন তাকে ছেড়ে দেবে না। তাই তারা যখন সুন্দরীকে জোর জবরদস্তি করে আর সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন নূরজাহান এনজিওর সব স্টাফদেরকে ডেকে বাইরে বের করে আনে। সে সময় মরিয়ম সেখানেই ছিল। সে পুলিশ এবং মিডিয়ার ভয় দেখিয়ে হোসেনদেরকে সেখান থেকে বের করে দিতে চাইলে হোসেন বলে ওঠে, আমি আমার সুন্দরীকে না নিয়ে কোথাও যাব না। ওই আব্বাস আমার কাছ থেকে সুন্দরীকে কেড়ে নিয়েছে। সেটা শুনে নূরজাহানের মনে একটু খটকা লাগে। তখন হোসেন তাকে আব্বাসের ছবি দেখালে আসল রহস্য বের হয়। আব্বাসের সত্যিটা জেনে নূরজাহান একেবারে থমকে যায়। তবুও মরিয়ম কোনো মতে হোসেনদেরকে সেখান থেকে তাড়াতে সফল হয়। ওদিকে আম্বিয়া কাজ শেষে বাড়ি ফিরলে আমরা দেখতে পাই আব্বাস মনের সুখে সেখানে ঘুমিয়ে আছে, আর আম্বিয়ার মায়া ভরা দৃষ্টিতে তার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। এবার নিশ্চয়ই আর আম্বিয়ার পরিচয়টা দেওয়ার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, ইনিও আব্বাস সাহেবের স্ত্রী। তবে কত নম্বর তার হিসাবটা পরে জানবো। কিছুক্ষণ পর আব্বাসের ঘুম ভাঙলে আম্বিয়া বলে, তোমার ঘুমন্ত চেহারা দেখলেই বোঝা যায় তুমি কতটা সরল মনের আর নিষ্পাপ। কিন্তু সে তো আর আব্বাসের আসল কিচ্ছু জানে না, জানতে তার সব মা আকাশে উড়ে যাবে। তো তারা টুকটাক কথাবার্তা বলছিল। এরই মাঝে আম্বিয়ার ছেলে সে তার কাছে 2000 টাকা চায়। আম্বিয়া তখন বাইরে গিয়ে তাকে জিজ্ঞেস করে, টাকা দিয়ে কি করবি? ছেলে কোনো কৈফিয়ত দিতে রাজি না, কারণ সে টাকাগুলো ড্রাগ কেনার জন্যই চাচ্ছিল। এতে আম্বিয়া তাকে একটু বকাঝকা করতে গেলে ছেলেটা তার উপর খেপে যায়। তাকে আর আব্বাসকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে, এমনকি গায়েও হাত তোলে। শেষমেশ তার কাছ থেকে টাকাগুলো কেড়ে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। ছেলের এমন অদ্ভুত দেখে আম্বিয়া ভীষণ ভেঙে পড়ে। তখন আব্বাস বাইরে এসে তাকে সামলায়। আসলে আম্বিয়ার প্রথম স্বামী তাকে এবং তার ছেলেকে ফেলে অন্য আরেকজনের বিয়ে করে পালিয়েছে। তারপর থেকে আম্বিয়া একা হাতে সংসার, হোটেল এবং ছেলের দেখাশোনা করেছে। এসবের মাঝে ছেলেটা যে কখন এতটা বেপরোয়া হয়ে গেল, ড্রাগসের চক্করে পড়ে গেল, বেচারি টেরও পায়নি। পরবর্তীতে তার সাথে কাকতালীয়ভাবে আব্বাসের দেখা হয় এবং তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তবে তাদের এই সম্পর্কটা আম্বিয়ার বড় ছেলে কখনোই মানতে পারত না। আম্বিয়ার ইচ্ছা ছেলেটাকে দুবাই পাঠানোর, হয়তো সেখানে গিয়ে কাজকর্ম করলে একটু শোধরাবে সে, কিন্তু তার জন্য তো অনেক টাকা প্রয়োজন। তাই সে হাড় ভাঙা খাটুনি করে একটু একটু করে ছেলের দুবাই যাওয়ার জন্য টাকা জোগাড় করছে। ততক্ষণে এনজিওতে সুন্দরীকে নিয়ে সালিশ বসে গেছে। মরিয়ম সুন্দরীকে খুব নরমভাবে জিজ্ঞেস করে, তুমি তো এত সুন্দর দেখতে, বয়স কম, তাহলে তো বয়স্ক একটা মানুষকে বিয়ে করতে গেলে কেন? সুন্দরী কোনো উত্তর দিতে পারে না। তখন সেখানকার আরেকজন বলে উঠছে, এই মেয়ের চরিত্রে সমস্যা আছে, না থাকলে সে নূরজাহান আপার মতো এমন মানুষের সংসার ভাঙতে পারে না। কথাগুলো যেন সুন্দরীর কানে এসে কাটার মতো ফুটছিল। তবুও সে চুপচাপ সবকিছু হজম করতে থাকে। ওদিকে নূরজাহান তো এতটাই শক্ট হয়ে গেছে যে তার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না। এনজিওর সবাই জিদ ধরে বসে যে সুন্দরীকে সেখান থেকে বের করে দিতে হবে, না হলে তারা কেউ সেখানে থাকবে না। এতে করে মরিয়াম খুব টেনশনে পড়ে যায়। সেটা দেখে সুন্দরী বলে, আমাকে নিয়ে কারো টেনশন করতে হবে না, আমি আজই এখান থেকে চলে যাব। এদিকে সেলিম সুন্দরীর খোঁজ নিতে আসায় আরেক ঝামেলা হয়। আব্বাস তাকে খুঁজতে গিয়ে দেখে এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ভেতরে বসে নেশাখোরের সাথে সে নেশা করছে। তাদের ট্রাকে থাকা মহাজনের ওই মাল থেকেই সে ওই ছেলেগুলোকে ড্রাগ বিক্রি। এটা দেখে আব্বাস আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে সেলিমকে সেখান থেকে টেনে ধরে নিয়ে যায় এবং ট্রাক থেকে ওই ড্রাগের বক্সগুলো নদীতে ফেলে দেয়। সেলিম সেটা দেখে ভীষণ অবাক হয়। সে আব্বাসকে থামানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সেলিম তখন তাকে বোঝায়, এটা তো আমাদের জিনিস না, এখন মহাজনকে কি জবাব দেবেন? কিন্তু আব্বাস কোনো কিছুই পরোয়া করে না। এরপর যখন সেলিম তাকে সুরেখার অপারেশনের টাকার কথা মনে করিয়ে দেয়, তখন আব্বাসের টনক নড়ে। তার এই একটা কাজে শুধুমাত্র সুরেখাই নয়, মুর্মুও বিপদে পড়ে যাবে। তাই সে তৎক্ষণাৎ মুর্মুকে ফোন করে সব জানায় এবং সেখান থেকে পালিয়ে বাগেরহাট চলে যেতে বলে। মুর্মু তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি বাগেরহাটে গিয়ে কি করব? সেখানে তো আমি কাউকে চিনি না। তখন আব্বাস বলে, সেখানে আমার পরিচিত লোক আছে, কিন্তু তুমি সেখানে গিয়ে নিজের আসল পরিচয় দেবে না, বলবে আমি তোমার খালাতো ভাই হই। মুর্মু তখন তার কথা মতো লুকিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ডক্টর সুরেখার দ্রুত টাকা জোগাড় করার জন্য জোর দিতে থাকে, কারণ বেশি দেরি হয়ে গেলে তারা ভালো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাবে না। সেটা শুনে সুরেখা আব্বাসের সাথে যোগাযোগ করে
আব্বাস তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি টেনশন করো না, আমি কয়েকদিনের মধ্যেই টাকা জোগাড় করে আনছি। কিন্তু টাকাগুলো আব্বাস কোথা থেকে জোগাড় করবে এটাই ভেবে পাচ্ছিল না। তাই সে মন খারাপ করে আম্বিয়ার বাড়িতে গিয়ে বসে থাকে। আর আম্বিয়া তাকে খাবার খেতে ডাকতে আসলে আব্বাস তাকে বলে দেয় তার খেতে ইচ্ছে করছে না। তার শুকনো মুখ দেখে আম্বিয়া জানতে চায় তার কি হয়েছে। তখন আব্বাস তাকে জানায় তার 5 লাখ টাকা লাগবে। সেটা শুনে আম্বিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, এত টাকা তুমি কি করবে? কিন্তু আব্বাস কোনো উত্তর দিতে পারে না। তখন আম্বিয়া বলে, আমার কাছে টাকা আছে, আমি আমার ছেলের দুবাই যাওয়ার জন্য জমিয়ে রেখেছি, তোমাকে দিতে পারবো, কিন্তু টাকাগুলো কেন লাগবে সেটা তো আমাকে বলতে হবে। আব্বাস তখন ভয়ে ভয়ে বলে, তোমাকে একটা শর্তে বলতে পারি, যদি তুমি আমার উপর রাগ না করো। আমি জানি তুমি সত্যি কথা পছন্দ করো, এই কারণেই তোমাকে আমার সব থেকে বেশি ভালো লাগে। তার কথাগুলো শুনে আম্বিয়া কনফিউজড হয়ে যায়। তখন আব্বাস বলে, টাকাগুলো সুরেখার জন্য লাগবে। আম্বিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, সুরেখা কে? আব্বাস তোতলাতে তোতলাতে বলে, একটা বোবা মেয়ে, বাবা মা কেউ নেই, ওর অপারেশন করাতে হবে। আম্বিয়া বলে, তার জন্য তুমি কেন টাকা চাইছো? তার পরিবারের কেউ নেই, তার স্বামী নেই? আব্বাস একটু ইতস্তত হয়ে বলে, আমি ওর স্বামী। এটা শুনে আম্বিয়ার মাথায় বাজ নয়, পুরো আকাশটাই ভেঙে পড়ে। সে আব্বাসকে ইচ্ছে মতো গালাগাল করতে শুরু করে, তাকে মেরে ধরে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায়। তখন আব্বাস বলে, দেখো আমি ইচ্ছে করে কিছু করিনি, অসহায় দেখে মায়ায় পড়ে বিয়ে করেছি, আর তুমি তো আমাকে ওয়াদা করেছিলে তুমি রাগ করবে না। আম্বিয়া তাকে কিছু বলতেই যাবে, এরই মাঝে আব্বাসের কাছে সুন্দরীর কল আসে। আব্বাস কলটা রিসিভ করতে চাচ্ছে না, সেটা দেখে আম্বিয়া তাকে দিয়ে জোর করে কলটা রিসিভ করায় এবং লাউড স্পিকারে দিতে বলে। কলটা রিসিভ করা মাত্রই সুন্দরী বলে হচ্ছে, আব্বাস, নূরজাহান আপা তো সব কিছু জেনে গেছে, এখন কি করব? সেটা শুনে আব্বাসের অবস্থা খারাপ হয়ে যায়। আর আম্বিয়ার কথা না হয় বাদই দিলাম, বেচারি হতাশ হয়ে মাটিতে বসে পড়ে। এতগুলো সারপ্রাইজ সে একসাথে হজম করতে পারছে না। সে আব্বাসকে জিজ্ঞেস করে, তার মানে তোমার আরও 2টো বউ আছে? তুমি আসলে বিয়ে করেছ কয়টা? আব্বাস ভয়ে ভয়ে বলে, 4টা। আম্বিয়া তখন জানতে চায় সে কত নম্বর। আব্বাস বলে, 6 নম্বর। এটা শুনে আরও একবার বেচারির মাথায় বাজ পড়ে। সে আব্বাসকে গালাগাল করে জিজ্ঞেস করে, ঠিকঠাক করে বল, কয়টা বিয়ে করেছিস? আব্বাস এবার সত্যিটাই জানিয়ে দেয় সে মোট 8টা বিয়ে করেছে। এটা শুনে আম্বিয়া আর নিজেকে সামলাতে পারে না, আব্বাসকে গালাগাল করে মেরে ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর তাকে ওয়ার্নিং দেয় যে সে যেন ভুল করেও আর কখনো এই এলাকায় না আসে। আব্বাস বেচারা তখন হতাশ হয়ে পড়ে। কিছুদিন আগেও তো কত সুন্দরভাবে সব কিছু সামলাচ্ছিল সে, কিন্তু একে একে তার সব বউ আর জীবনের সব সুখ উধাও হতে শুরু করেছে। অন্যদিকে সুন্দরী আব্বাসকে সবকিছু জানিয়ে দিয়ে ব্যাগপত্র গুছিয়ে হোস্টেল থেকে বেরোনোর প্রস্তুতি নেয়। বেরোনোর সময় সে নূরজাহানের কাছে গিয়ে বলে, আপা, আমি সত্যিই জানতাম না আব্বাস আপনার স্বামী। যদি জানতাম তাহলে কখনোই আমি তাকে বিয়ে করতাম না। সেদিন যখন আপনার সাথে ওকে প্রথমবার দেখেছি তখনই জানতে পেরেছি, কিন্তু আমি চাইনি আপনার সংসারে অশান্তি হোক, তাই কিছু বলতে পারিনি। নূরজাহান তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় যাবে? সুন্দরী বলে, জানি না, ভাগ্যে যা আছে তাই হবে। সেটা শুনে নূরজাহান বলে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখন থেকে আমার সাথেই থাকবে। এ কথা বলে সে সুন্দরীকে নিজের বাড়িতে নিয়ে যায়। সুন্দরী তখন তাকে জিজ্ঞেস করে, এই বাড়িতে থাকলে আপনার আর আব্বাসের সমস্যা হবে তো, এখানে আমি কিভাবে থাকবো? নূরজাহান বলে, সেই বাড়িতে আসার অধিকার হারিয়েছে, তুমি নির্দ্বিধায় এখানে থাকতে পারো। সুন্দরী তখন থেকে তার সাথেই থাকতে শুরু করে। পরদিন মুর্মু বাগেরহাট পৌঁছে আজমেরি নামের একটা মেয়ের বাড়িতে গিয়ে ওঠে। সেখানে গিয়ে আব্বাসের কথা মতো সে আব্বাসকে তার খালাতো ভাই হিসেবে পরিচয় দেয়। আব্বাসের কথা শুনে আজমেরি আর কোনো রকম প্রশ্ন না করেই তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। আর এখান থেকেই আমরা এই খেলার আরেক খেলোয়াড়ের সাথে পরিচিত হই। আজমেরিও আব্বাসের আরেকজন বউ। মুর্মু সেখানে গিয়ে সেটা বুঝতে পারলেও নিজের পরিচয় দেয় না, কারণ তাকে তো মহাজনের হাত থেকে বাঁচতে হবে। ওদিকে মহাজন অলরেডি আব্বাস আর মুর্মুর খোঁজ না পেয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে খুঁজতে শুরু করেছে। যাই হোক, আজমেরি মেয়েটা খুবই সাহসী এবং একরোখা, সে সাথে ভীষণ সৎ এবং সরল মনের। জঙ্গলের পাশে নদীর ধারে তার বাড়ি। তার সবথেকে বড় কাজ হলো জঙ্গলের বাঘ থেকে এলাকার মানুষদের রক্ষা করা। তার বাবাও ভীষণ সাহসী, কিন্তু একদিন বাঘের পেটে যেতে হয় তাকে। তারপর থেকে মা আর মেয়ের ছোট্ট সংসার। তবে সেই সংসারে একদিন আব্বাসের আগমন ঘটে। একদিন আব্বাসকে জঙ্গলে দেখে আজমেরি আর তার দলবল মনে করে নিশ্চয়ই সে জঙ্গলের ক্ষতি করার চেষ্টা করছে। তাই তাকে ভয় দেখানোর জন্য আজমেরি আড়াল থেকে বাঘের গর্জন করতে শুরু করে। এটা ছিল আজমেরির একটা স্পেশালিটি, সে অবিকল বাঘের মতো গর্জন করতে পারত। তো সেই গর্জন শুনে আব্বাস মনে করে নিশ্চয়ই বাঘ এসেছে, এতে বেচারা সেখানেই সেন্সলেস হয়ে যায়। সেটা দেখে আজমেরির আবারও তার উপর একটু মায়া হয়, আর সেই মায়া থেকেই ভালোবাসা এবং ভালোবাসা থেকেই বিয়ে। আজমেরির মা কখনোই আব্বাসকে পছন্দ করতো না, কিন্তু ভালোবাসা তো আর কারো বাধা মানে না, তাই তারা দুজন বিয়ে করে ফেলে। তো মুরমুর কোলে বাচ্চা দেখে আজমেরির মা ভীষণ রেগে যায়।
সে আজমেরিকে বলতে থাকে, খোঁজ নিয়ে দেখ, এই মেয়ে আব্বাসের বোন নয়, এটা ওরই বউ বাচ্চা। কিন্তু আজমেরির আব্বাসের উপর এতটাই ট্রাস্ট ছিল যে সে তার মায়ের কথায় কোনো পাত্তা দেয় না। এদিকে আব্বাস বউদেরকে হারানো দুঃখে ভীষণ ভেঙে পড়ে। তখন সেলিম বলে, এগুলো আপনার নিজের কর্মফল, আর কারো দোষ না। এখন তো সবকিছু শান্তই আছে, কিন্তু যদি একবার আম্বিয়া ভাবি আর আজমেরি ভাবির দেখা হয়ে যায়, তাহলে আপনার শরীর থেকে মাথাটা কেটে পড়তে একটা মিনিটের সময় লাগবে না। তার কথা শুনে আব্বাস রেগে গিয়ে বলে, তোমাকে অত বেশি বুঝতে হবে না, আমি সব ঠিক করে ফেলবো। তখন সেলিম উল্টো রেগে গিয়ে বলে, আপনি কিছু ঠিক করতে পারবেন না, আপনার কারণে মহাজনের মালগুলো নষ্ট হলো, আমার আর ফুলজাহানের বিয়েটাও দিলেন না। আব্বাস চুপচাপ তার কথা শুনতে থাকে। এদিকে আজমেরির মাও মুর্মু আর আব্বাসকে নিয়ে নানা ধরনের কথা বলে। তখন আজমেরি মুর্মুকে বলে, বোন তুমি কিছু মনে করো না, আমার মায়ের বয়স হয়েছে তো তাই উনি একটু উল্টাপাল্টা কথা বলে। মুর্মু বলে, আমি কিছুই মনে করিনি, অনেক বিপদে পড়ে এখানে এসেছি। এরপর সে আজমেরিকে তার অতীতের সব ঘটনা খুলে বললে আজমেরি খুবই ইমোশনাল হয়ে পড়ে। মুর্মু তাকে সব কথা বললেও এটা জানায় না যে আব্বাস তার স্বামী। তার কথাগুলো শুনে আজমেরি মনে করে আব্বাস একটা বিপদে পড়া মেয়েকে হেল্প করেছে। এতে আব্বাসের প্রতি তার সম্মান এবং বিশ্বাস আরও কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু পরক্ষণেই তার সে বিশ্বাসটা আবারও ধুলোয় মিশে যায়। তাদের কথার মাঝেই মহাজন মুর্মুকে খুঁজতে খুঁজতে সেখানে আসে। তার কাছ থেকে আজমেরি জানতে পারে মুর্মু আসলেই আব্বাসের বউ। সেই সাথে ড্রাগসের কাহিনী এবং অন্যান্য সব জেনে যায়। মহাজন তাদের দুজনকে জিম্মি করে আব্বাসকে কল করে বলে, তোমার দুই পাখি এখন আমার হাতে, আমার মাল এবং ট্রাক যত দ্রুত সম্ভব আমার কাছে নিয়ে এসো। তার কথা শুনে আব্বাস হতভম্ব হয়ে যায়। সে বুঝতেই পারছিল না মহাজন সেখানে কিভাবে পৌঁছালো। তখন তার সেলিমের উপর ডাউট হয়। সে সেলিমকে জিজ্ঞেস করে, মহাজন আজমেরির বাড়ির ঠিকানা কিভাবে জানলো? একমাত্র তুমি ছাড়া তো আর কেউ সেটা জানে না। সেটা শুনে সেলিম খুবই ঘাবড়ে যায়। তবে সে কিছুই স্বীকার করে না। কিন্তু আব্বাসের দু একটা থাপ্পড়েই সব সামনে চলে আসে। সেলিম তাকে জানিয়ে দেয় সে মহাজনকে সবকিছু বলেছে, আর এরপর থেকে সে আর আব্বাসের সঙ্গে থাকবে না। আসলে ফুলজাহানের সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় আব্বাসের উপর ভীষণ রাগ জন্মেছিল সেলিমের। তার উপর আবার ট্রাকের মালগুলো নষ্ট করে এতগুলো টাকাও হাতছাড়া করলো সে। সব মিলিয়ে আব্বাসের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই সেলিম মহাজনকে ফোন করে আজমেরি আর মুর্মুর বিষয়টা জানিয়ে দেয়। আব্বাস এসব কথা শুনে হতবাক হয়ে যায়। সে সেলিমকে তৎক্ষণাৎ ট্রাক থেকে নেমে যেতে বললে সেলিম উল্টো তাকে বলে, ট্রাকটা তো আর আপনার না, এটা তো মহাজনের, দরকার পড়লে আপনি নামেন। আব্বাস নিজের কানকে বিশ্বাস করতে পারে না। এত বছর দুধকলা দিয়ে সে কালসাপ পুষেছে। রাগে দুঃখে তাই ট্রাক ছেড়ে নেমে চলে যেতে শুরু করলে সেলিম চিৎকার করে বলে, আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না, আপনার কারণে আমার শান্তি নষ্ট হয়েছে, আমিও আপনার সবকিছু শেষ করে দেব। আব্বাস তখন তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়, আর সেলিমও ট্রাক নিয়ে রওনা হয়। তবে আব্বাসের তো একমাত্র সুরেখা ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই সে দৌড়ে চলে যায় হসপিটালে সুরেখার কাছে। সেখানে গিয়ে সে জানতে পারে সুরেখার অপারেশন অলরেডি হয়েছে। সেটা শুনে আব্বাস হতবাক হয়। জিজ্ঞেস করে, অপারেশনের টাকা কি দিল? নার্স তাকে হসপিটালের রেজিস্টার থেকে চেক করে জানায় আম্বিয়া নামের কেউ একজন দিয়েছে। সেটা শুনে আব্বাস একেবারে নির্বাক হয়ে যায়। সে বুঝতে পারে অনেক ভালো মনের মানুষদের সে ধোঁকা দিয়েছে। এত কিছুর পরেও আম্বিয়া নিজের ছেলের কথা ভুলে গিয়ে সুরেখার অপারেশন করিয়েছে, এটা মোটেও কোনো ছোট ব্যাপার না। তো সে যখন সুরেখার সাথে দেখা করতে চায় তখন ডক্টর জানায় অপারেশনের পর 24 ঘন্টা রোগীকে অবজারভেশনে রাখতে হয়। সেই সময় কেউ তার সাথে দেখা করতে পারবে না। 24 ঘন্টা যাওয়ার পর আব্বাস দেখা করতে পারবে। এর মাঝে মহাজনের লোকেরা আব্বাসকে খুঁজতে খুঁজতে হসপিটালেও পৌঁছে যায়। আব্বাস সেটা দেখে খুব কৌশলে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে বের হয়ে আসছে। কিন্তু এখন সে কি করবে, তার তো আর কোনো কোথাও যাওয়ার নেই। ওদিকে তার মহাজন আজমেরি আর মুর্মুকে তুলে নিয়ে যেতে চাইলে আজমেরির মা বলে, তোমরা ওই অপয়াকে নিয়ে যাও, আমার মেয়ে এসবের সাথে একদমই নেই, ওকে নিও না। তখন মহাজন শুধুমাত্র মুর্মুকে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে। যাওয়ার সময় আজমেরি মুর্মুকে বলে, আমার সাথে মিথ্যে কথা না বললেও পারতে বোন, আমি মিথ্যে বলে পছন্দ করি না। মুর্মু তখন আর কিছুই বলতে পারে না, চুপচাপ মহাজনের লোকদের সাথে যেতে শুরু করে। তারা যখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ বাঘের গর্জন শোনা যায়। সেই শব্দে মহাজনরা ভয় পেয়ে যে যার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর আজমেরি গিয়ে তখন মুর্মুর জীবন বাঁচায়। আসলে সে বুঝতে পেরেছিল মহাজনের লোকেরা মুর্মুর সাথে খারাপ কিছুই করবে, তাই সে মুর্মুকে বাঁচিয়ে আবারও তার বাড়িতে নিয়ে যায়। এদিকে আব্বাস আর কোনো উপায় না পেয়ে পৌঁছে যায় তার সর্বশেষ বউ শেফালির কাছে। সেখানে গিয়ে দরজার কড়া নাড়তেই শেফালি দরজা খুলে বলে, 12 বছর পর আমার কথা মনে পড়লো তোমার? বোঝা যায় এটা আসলে সর্বশেষ নয়, বরং আব্বাসের সর্বপ্রথম বউ। সে ভেবেছিল অন্য কোথাও না হলেও এখানে অন্তত সে জায়গা পাবে, কিন্তু আনফর্চুনেটলি সেটাও হয়নি। শেফালি গ্রামের সভায় তার কাওয়ালি শুনে আব্বাস প্রথম তার প্রেমে পড়েছিল। তবে আব্বাস তাকে ছেড়ে চলে যাওয়ার পর সে আবারও তার আধ্যাত্মিক সাধনায় মনোযোগ দেয়। সে আব্বাসকে বোঝায় যে আব্বাস তাকে যে মায়ায় ছেড়ে চলে গিয়েছে, এখন শেফালি সেই মায়া মুক্ত। আব্বাস তাকে বোঝানোর চেষ্টা করে যে তারা তো স্বামী স্ত্রী,
কিন্তু মানুষটার কাছে পৃথিবীর মায়াটাই তুচ্ছ, তার কাছে পৃথিবীর সম্পর্কের মায়া থাকবে কিভাবে? সে আব্বাসকে খুব ক্লিয়ারলি বুঝিয়ে দেয় তাদের সম্পর্কের এখন আর কোনো ভিত্তি নেই। এতে আব্বাস খুব হতাশ হয়ে যায়। এরই মাঝে তার কাছে হসপিটাল থেকে কল আসে, তাকে জানানো হয় সুরেখা মারা গেছে। খবরটা শুনেই আব্বাস দৌড়ে চলে যায় হসপিটালে। সেখানে গিয়ে সে সুরেখার লাশটা সামনে নিথর হয়ে বসে থাকে। আর ঠিক সেই মোমেন্টে পুলিশ গিয়ে তাকে সুরেখার ধর্ষণ এবং মাদক মামলায় অ্যারেস্ট করে নেয়। আব্বাস বুঝে গিয়েছিল এগুলো কারো না কারো ষড়যন্ত্র, কিন্তু সেখান থেকে বাঁচার কোনো উপায় তার ছিল না। এদিকে সেলিম সেই খবর পেয়ে খুশিতে নাচতে নাচতে পৌঁছে যায় ফুলজাহানের কাছে। শুধু তাই নয়, সে আব্বাসের সব গোপন রহস্য তার বউদেরকেও ফোন করে জানিয়ে দেয়। মূলত সেই আব্বাসের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মহাজনের সাথে মিলে তাকে জেলে পাঠিয়েছে। সে যখন বিষয়টা ফুলজাহানকে জানায়, তখন ফুলজাহান উল্টো তার উপর ক্ষেপে যায়। সে বলে, যে মানুষটা এত বছর তোমার দেখাশোনা করেছে, তোমার ভালো মন্দ দেখেছে, যার সাথে তুমি এত বছর কাটিয়েছ, তাকে যদি তুমি ধোকা দিতে পারো, তাহলে তুমি আমাকে ধোকা দিবে না? তার কি বিশ্বাস? আমি তোমার মতো মানুষের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। সেলিম তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাদের বিয়ের জন্যই এই সব কিছু করেছে, কিন্তু ফুলজাহান কোনো কথাই শুনতে চায় না, তাকে ইনসাল্ট করে তাড়িয়ে দেয়। তখন সেলিম নিজের ভুল বুঝতে পারে, প্রচণ্ড অনুশোচনা হতে থাকে তার। কিন্তু প্রশ্ন হলো, এত সব কিছুর মধ্যে সুরেখার ধর্ষণের বিষয়টা কোথা থেকে এলো? তার উত্তর আমরা একটু পরে জানতে পারবো। তো সেলিম মন খারাপ করে নির্জনে বসে তার ফোনে থাকা ভ্লগ ভিডিওগুলো দেখতে শুরু করে, আর সেখান থেকেই সুরেখার ধর্ষণের ব্যাপারটা ক্লিয়ার হয়। মূলত সুরেখার এলাকার কয়েকটা বখাটে ছেলে মিলে মেয়েটার উপর ধর্ষণ করেছে। তবে সে যেহেতু বোবা, কাউকেই মুখ ফুটে তার প্রবলেমের কথা বলতে পারেনি। এরপর মহাজন যখন বিষয়টা জানতে পারে, তখন সে সেই ছেলেদের মধ্য থেকে একজনকে সুরেখার ভাই বানিয়ে আব্বাসের নামে মিথ্যা কেস করিয়ে দেয়। বিষয়টা জানার পর সেলিম বুঝতে পারে মহাজনের সঙ্গ দিয়ে সে কত বড় ভুল করেছে। তাই সে দৌড়ে চলে যায় সেই ইন্সপেক্টরের কাছে যে চেকপোস্টটা তাদের ট্রাকটা আটকে ছিল। তাকে গিয়ে প্রমাণসহ সব খুলে বলে। এদিকে হোসেন তার দলবল নিয়ে পৌঁছে যায় নূরজাহানের বাড়িতে। নূরজাহান তখন বাড়িতে ছিল না। সেই সুযোগে তারা সুন্দরীকে সেখান থেকে কিডন্যাপ করার ট্রাই করে। তখন সুন্দরী একটু বুদ্ধি খাটায়। সে খুব মিষ্টি করে হোসেনকে গিয়ে বলে, এখন তো আর আব্বাস নেই, আমি তোমার সাথেই যাব, কিন্তু আমি তো এইমাত্র গোসল করে বের হলাম, আমাকে কি জামা কাপড়টা বদলাতে দেবে, নাকি অবস্থায় যাব তোমার সাথে? সুন্দরী মুখে এমন মিষ্টি কথা শুনে বেচারা হোসেন নিজের এক্সাইটমেন্ট সামলাতে না পেরে সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। আর সেটা দেখে ফুলজাহান আর সুন্দরী হাসতে থাকে। এদিকে দেখা যায় আব্বাস অ্যারেস্ট হয়নি, তাকে মহাজনের লোকেরা পুলিশ সেজে ধরে এনেছে। এরপর মহাজন তার কাছে ওই ড্রাগসের ব্যাপারে জানতে চাইলে আব্বাস বলে দেয় সেটা নদীর নিচে আছে, কিন্তু মহাজন তার কথা মানতে চায় না। রাগের মাথায় সে আব্বাসকে মারতেই যাবে। ঠিক সেই মুহূর্তে সেলিম পুলিশ নিয়ে সেখানে পৌঁছে যায় এবং মহাজন সহ তার দলবলকে অ্যারেস্ট করিয়ে দেয়। এরপর সে আব্বাসের পায়ে ধরে ক্ষমা চায়, কিন্তু সেলিম কোনো রকম রিয়্যাক্ট করে না। ওদিকে সিচুয়েশন ঠান্ডা হলে আজমিরি মুরমুকে আবারও তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা করিয়ে দেয়। যাওয়ার সময় আজমিরি তাকে জিজ্ঞেস করে, এখন কি তুমি আব্বাসকে খুঁজতে যাবে? মুরমু বলে, আমার আব্বাসকে খোঁজা লাগবে না, তার যদি প্রয়োজন পড়ে সে নিজেই আমাকে খুঁজে নেবে। এরপর আব্বাস একে একে তার সব ওয়াইফদের সাথে গিয়ে দেখা করে, কিন্তু সবাই তাকে ফিরিয়ে দেয়। সবাই এখন নিজেদের জীবনটাকে গুছিয়ে নিয়েছিল। জয়গুণ সবুরে চলে যাওয়ার বিষয়টা মেনে নিয়েছে, আর আম্বি এখন ইলেকশনে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সুন্দরীও শেষমেশ তাকে ছেড়ে তার মায়ের কাছে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়। আব্বাস তাকে বলে, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে, থাকতে পারবে আমাকে ছেড়ে? সুন্দরী মুচকি হেসে বলে, হ্যাঁ পারবো, সেখানে অনেক মানুষ, তোমার কাছ থেকে পাওয়া ভালোবাসাটা তাদের থেকে ভাগাভাগি করে নেব, আর তোমার কথা যদি কখনো মনে পড়ে তো ফিরে আসবো। আব্বাস তখন আর কিছুই বলার সুযোগ পায় না। আব্বাস আবারও একই পথে চলতে শুরু করে। তখন সে কল্পনায় তার নানাকে দেখতে পায়। নানা তাকে বোঝায়, এভাবে জীবন কাটে না, তোমাকে ধীর স্থির হতে হবে, একটা জায়গায় থেমে নিজের সংসার গোছাতে হবে। আব্বাস তো মনে মনে তার কথা মেনে নেয়, কিন্তু কয়লা ধুলে কি আর ময়লা যায়? রাস্তার পাশে একটা সুন্দরী মেয়েকে দেখে আবারও তার মাথা ঘুরে যায়। আর এখানেই গল্পটা শেষ হয়। সত্যি বলতে একাধিক নারীতে আসক্ত পুরুষ এমনই হয়, কখনোই সুখী হতে পারে না। তারা সুখের খোঁজে এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়ায়, কিন্তু শেষমেশ কোনো একটা দমকা হাওয়ায় সবগুলো ডাল ভেঙে গেলে সে একা হয়ে পড়ে। তবে ব্যাপারটা শুধুমাত্র পুরুষের জন্যই না, মেয়েদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। তাই আমাদের উচিত নিজেদের মনকে শান্ত করে একজনের প্রতি ডেডিকেটেড থাকা। হয়তো তাদের আমাদের জীবনটা সুখের হতে পারে। আর এই বিষয়টা আজকের গল্পে সুন্দরভাবে তুলে ধরারই চেষ্টা করা হয়েছে। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।